কিন্তু এটাই কি সেই রাক্ষসের পাতকুয়া? রাক্ষস কোথায়? কোথায় সেই কাঁচা মাংস খেকো নরখাদক? যুগ পাল্টেছে, বদলেছে দিন। আজ আর পাতকুয়োর ভেতরে থাকে না রাক্ষস। রাক্ষস ঘুরে বেড়ায় বাইরে, উন্মুক্ত হয়ে, তাদের দেখতে মানুষেরই মতো। নমস্কার, পিএম গল্প পাগল চ্যানেলে আপনাদের স্বাগত, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। পিএম গল্প পাগল চ্যানেলে আজকের গল্প লেখক অনির্বাণ মিত্রর কলমে রাক্ষস। পিএম গল্প পাগল চ্যানেলের গল্পগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প রাক্ষস। দুপাশে বিস্তীর্ণ ক্ষেত জমির বুক চিরে ধূসর পিচের রাস্তা ধরে ঝরঝরে অ্যাম্বাসেডর গাড়ি পথের বড় বড় গর্ত বাঁচিয়ে বাঁচিয়ে ঢিলে তালে এগিয়ে চলেছে। ইলেকট্রিক অফিসের গাড়ি মাঝে মাঝেই আসে, তবুও যতবারই আসে পিছনে পিছনে ছুটে আসে গ্রামের একদল বাচ্চা। সুপর্ণার বয়সী মেয়েরা ছেলেরাও যায়, কিন্তু সুপর্ণার এখন আর আগ্রহ নেই। গাড়িটা তো চেনা, তাছাড়া সে এখন বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে বলে কথা। সে তো এখন জানে ওই গাড়িটা মাঝে মাঝেই মিটার রিডিং নিতে আসে, জমিতে যত জলের পাম্প বসানো আছে সেগুলোর। সুতরাং এই গাড়ির পেছনে ছুটে কোনোই আনন্দ নেই। গ্রামের নাম ডুবিরদিহি। এখানে বিশেষ 4 চাকার গাড়ি দেখা মেলে না। পুলিশের গাড়ি, ইলেকট্রিক অফিসের গাড়ি এবং সরকারি 1-2 গাড়ি মাঝে মাঝে আসে বলে বাচ্চাদের এত আনন্দ। সুপর্ণার ভাই এই ছুটন্ত ভিড়ে সামিল হয়েছে। এই ভাই, চলে আয়। ভাই তখন আনন্দে মশগুল। ভিড়ের আর গাড়ির শব্দে দিদির ডাক শুনতে পায় না। দিদি যা আস্তে গলার আওয়াজ অবশ্য শুনতে পেলেও সে যে কত পাত্তা দিত তা নিয়ে সন্দেহ আছে। তবুও সুপর্ণা ব্যর্থ প্রয়াস করে। জামিলদের বাগানে আম পাড়তে যাবে? দুপুরের এই কাঠফাটা গরমে বাগানে গিয়ে ঢিল ছুঁড়ে মেরে কাঁচা আম পেড়ে বিট নুন আর কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে খুব মজা লাগে সুপর্ণার। লিচু গাছও আছে জামিলদের বাগানে, লিচু তার খুব প্রিয়। ভাই গুলতিটা নিয়ে এলে ভালো হয়। গতকাল কালবৈশাখী ঝড়ে বেশ কিছু আম পড়েছে নিশ্চয়ই। এর মধ্যে হয়তো দেখা যাবে সুরজিৎ, পটাশ, হাবুল, দোলনরা বাগানে উপনিবেশ গড়ে ফেলেছে। তবে ওরা অত আম খেয়ে শেষ করতে পারবে না। ওদের যদি ইতিমধ্যে আম মাখা হয়ে যায়, সুপর্ণা গিয়ে ভাগ বসাতে পারবে। কাল ঝড় বৃষ্টিতে বিকেলের খেলাটা মাটি হয়েছে। আজ ওদের সাথে গাদি খেলতে হবে। মা আবার ছেলেদের সাথে বেশি খেলতে বারণ করেছে। মায়ের খালি এটা করিস না আর সেটা করিস না। আগে মা এমন ছিল না, এখন খালি বলে জামাটা ঠিক করে বস, ফ্রকটা হাঁটুর ওপরে উঠে গেছে যে, নামিয়ে নে, খেয়াল থাকে না কেন, গাছে একদম উঠবি না, ছেলেদের গায়ে হাত দিতে দিবি না, আরও কত কি। সব সময় কি আর অত খেয়াল রাখতে পারে সে? এসব মা শুরু করেছে কয়েক মাস হলো। সেদিন সন্ধ্যাবেলায় সেই যে রক্ত বের হলো, মা বলল তুই ঋতুমতি হয়েছিস। তারপর কত কিছু বোঝালো, সেই থেকেই এই জ্ঞানের শুরু। আরে দূর থেকে মনে হচ্ছে আর একটা গাড়ি আসছে। এই গাড়িটাকে টাটা সুমো বলে। সুপর্ণা সেটা জানে। প্রায় বছর 2 আগে সে দেখেছিল এমনই একটা গাড়ি। তখন ভোটের সময় গ্রাম পঞ্চায়েতের বাড়িতে এই রকম গাড়ি চড়ে একদল ছেলে এসে থাকতো। ও মনে পড়েছে, কাকা সেদিন মাকে বলছিল বটে, সামনে পঞ্চায়েত ভোট, এই সুযোগে পঞ্চায়েত প্রধানকে বলে কয়ে যদি দাদার ক্ষতিপূরণের টাকাটা আদায় করা যায়, অনেক দিন তো হয়ে গেল। আবার সুপর্ণার মনে পড়ে গেল বাবার কথা। সে মনে করতে চায় না বাবার কথা। মনে করলেই বুকের ভেতর থেকে কেমন একটা কান্না দলা পাকিয়ে উঠে গলার কাছে এসে দম বন্ধ করে দেয়। সুপর্ণার ঠোঁট কাঁপে, চোখ দুটো একটু জ্বালা করে জল ঝরে পড়ে।
ভিড়ের মধ্যে বাবার কাঁধে চড়ে চড়ক দেখার কথা মনে পড়ে যায়। সর্ষে খেতে বাবার সাথে ছোঁয়াছুঁয়ি খেলতো সে, সাঁতার শিখত বাবার কাছে। মনে পড়ে শহর থেকে ফেরার সময় বাবা খেলনা, চুড়ি, মাথার ক্লিপ নিয়ে আসতো তার জন্য। কিন্তু সেবার ব্যাগপত্র গুছিয়ে বাবা শহরে গেল, আর তো ফিরল না। শহরে গিয়ে বাবা উঁচু ফ্ল্যাট বাড়ি রং করত। রং মিস্ত্রি ছিল তার বাবা। ফিরে এসে কত গল্প করত। সেবার শহরে একটা ফ্ল্যাটে বাইরের উঁচু দেওয়াল রং করতে গিয়ে বাবা কিভাবে যেন নিচে পড়ে গেল, কে জানে। তারপর নাকি আর চোখ খোলেনি। সজল জেঠু বলেছিলেন সুপর্ণারা নাকি ক্ষতিপূরণ হিসাবে অনেক টাকা পাবে, কিন্তু পায়নি মনে হয়। তাই সজল জেঠু গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি মায়ের রান্না করার কাজটা জোগাড় করে দিয়েছিল। গাড়িটা অনেক কাছাকাছি চলে এলো। রাস্তার খানাখন্দের ওপর দিয়েও বেশ জোরে চলেছে গাড়িটা। ছেলে মেয়েদের দল সব অ্যাম্বাসেডারের পিছনে ছুটতে ছুটতে কখন অদৃশ্য হয়ে গেছে। সে একাই পিছু নেবে গাড়িটার। কি মজা! গাড়িটার বাদিক ধরে ছুটতে থাকলো সুপর্ণা। গাড়িটা বেশ জোরেই ছুটছে, আর তার সাথে পাল্লা দিয়েছে সুপর্ণা। ছোটার গতি তার বেশ ভালোই। ছুটতে ছুটতে টাটা সুমোর মাঝের সিটের অন্তরালে চলে এসেছে সে। ডান দিকে ঘাড় ঘুরিয়ে দেখল, ইস, ছেলেগুলোকে কেমন অদ্ভুত টাইপের দেখতে। সবার গালে বড় বড় দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল। একজনের আবার মাথাটা ন্যাড়া, অথচ গাল ভর্তি দাড়ি। চেহারাগুলো ব্যায়াম করে করে সুঠাম ষাঁড়ের মতো করে তুলেছে, কিন্তু মুখে পান না গুটখা কি একটা যেন চিবিয়ে চলেছে সবাই। একদম বাঁদিকে ছেলেটার চোখে কেটকেটে ঘন নীল রঙের রোদ চশমা। সে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকালো সুপর্ণার দিকে। গাড়ির পাশে একটি মেয়ে ছুটছে, তার দিকে গাড়িতে বসে থাকা মানুষ তাকাতেই পারে। ছেলেটি এবার রোদ চশমাটা খুলে তার মাথায় আটকালো। অদ্ভুত দৃষ্টি ছেলেটার। সুপর্ণার যেন সারা গা জ্বালা করতে লাগলো। ছেলেটার ঠোঁটের ফাঁকে বাঁকা একটা হাসি। বল্টিদের বাড়ি টিভিতে দেখা 90 দশকের বাংলা সিনেমার ভিলেনদের মতো চোখের দৃষ্টি, আর হাসিতে যেন সমস্ত বদমাইশি প্রকাশ পাচ্ছে। ছেলেটার চোখ দুটো স্থির হয়েছে সুপর্ণার সদ্য প্রস্ফুটিত স্তন দুটির ওপর। খুব ভয় করে সুপর্ণার। দৃষ্টি চলে যায় নিজের বুকের ওপর। সে লক্ষ্য করে ছোটার গতি তালে তালে তার নববিকশিত স্তন দুটি বেশ জোরে জোরে লাফাচ্ছে। অত্যন্ত লজ্জায় আর ঘৃণায় সুপর্ণার গতি কমে যায়। টাটা সুমো এগিয়ে পড়ে। তবুও গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে ছেলেটি পেছনে দেখতে থাকে। হাসিটা এখন আরও চওড়া হয়েছে। বুক দুটি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সুপর্ণার বেশ জ্বালা হয়েছে। ছুটতে গেলে লাফায়, হাঁটতে গেলে যেন মনে হয় শরীরের থেকে বেশি দোল খাচ্ছে ওই দুটো। এখন যেমন খানিকটা ছোটার পর সে হাঁপাচ্ছে, বুক দুটিও যেন তার থেকেও বেশি জোরে ওঠানামা করছে। তাদের যেন আরও বেশি হাঁপানি। তবে এমন জ্বালাময়ী দৃষ্টি এর আগে সে কখনো গ্রামের কারোর চোখে লক্ষ্য করেনি। নিজের বুক থেকে দৃষ্টি তুলে সামনে আবার গাড়িটার দিকে তাকাতেই লক্ষ্য করল উল্টো দিক থেকে ছেলের দল ছুটতে ছুটতে আসছে। এবার অ্যাম্বাসেডর ছেড়ে টাটা সুমোকে ঘিরে ফেলেছে। যা বাবা, দূরে আকাশে ঘন কালো মেঘ। সুপর্ণা জানে যে এই মেঘ কয়েক ঘন্টার মধ্যেই গোটা আকাশ ছেয়ে ফেলবে। তারপর শুরু হবে কালবৈশাখীর ঝড়। চারিদিকে তাণ্ডব হবে, আকাশ কাঁপবে বজ্রে। ঝড়ের শো শো শব্দটায় ভীষণ ভয় করে সুপর্ণার। বাজ পড়ার শব্দে ছোটবেলার মতো এখনো চমকে ওঠে সে। তবে বৃষ্টি তার বড়ই ভালো লাগে। প্রবল ঝড় শান্ত হবে ঠান্ডা সেই বৃষ্টির ফোঁটায়। ভয়ানক ছেলেগুলিকে দেখে সুপর্ণার মেজাজটা বিগড়ে গেছে। তার মধ্যে একটু বাদেই শুরু হবে কালবৈশাখী। আজ আর বাগানে যাওয়াই হলো না। খেলাটাও ভেস্তে গেল। বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল সুপর্ণা। ভাই গাড়ির পেছনে ছুটছে, ছুটুক, ঝড় শুরু হলে ঠিক বাড়ি চলে আসবে।
ঘরে ঢুকেই চৌকিতে শুয়ে থাকা ঠাকুমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে সুপর্ণা। নিজের লোককে বা বাড়ির লোককে জড়িয়ে ধরে শুতে কি যে অনাবিল শান্তি। ছেলেটা যখন তাকিয়েছিল তার দিকে তখন যে কি অসহায় লাগছিল সুপর্ণার। এখন যেন হঠাৎ করে সেই নিরাপত্তাহীনতা ভাবটা খানিকটা কমল। বাড়ির লোক নিজের লোককে জড়িয়ে ধরে শুতে যে কি অনাবিল শান্তি সে সেটা উপভোগ করল। ছেলেটি যখন তার দিকে অমন করে তাকিয়েছিল তখন যে কি অসহায় লাগছিল সুপর্ণার। এখন যেন হঠাৎ করেই সেই নিরাপত্তাহীনতা ভাবটা খানিকটা কমল। সারাটা দুপুর কোথায় চেলিল? এই গরমে দুপুর বেলায় একটু শুতে নাই গা? কোথায় না কোথায় ঘুরে এলি? যা, বালতিতে জল ধরা আছে, হাত পা ধুয়ে আয় দেখিনি। ঠাকুমা, এখন পা ধুতে ভাল লাগছে না। বাইরে ঘোর করে এসেছে, এক্ষুনি ঝড় উঠবে। ও ঠাম্মা, আজকে সন্ধেবেলায় পড়তে যাব না, মাকে বলে দিও না। মা কিন্তু খুব বকা দেবে। পড়তে গেলেই বা কি, ঝড় বৃষ্টি হলে তো এক্ষুনি কারেন্ট চলে যাবে। হেরিকেনের আলোয় বসে স্যার পড়াবে কম, গল্প বেশি করবে। কখন কারেন্ট আসবে তার কি কোনো ঠিক আছে? তাছাড়া এই অন্ধকার, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, এসবের মধ্যে জমিদার বাড়ির জঙ্গলের পাশের রাস্তা দিয়ে পড়তে যেতে আমার ভীষণ ভয় করে। তুমি না বলেছিলে জমিদার বাড়ির জঙ্গলে একটা পাতকুয়ো আছে, আর সেই পাতকুয়োয় একটা রাক্ষস থাকে? তা আমি আমার মা দিদিমাদের কাছ থেকে যা শুনেছি তাই কইছি। তুই যখন ভয় পাস তখন আর কইবনি। না ঠাকুমা, দেখো না বাইরে কেমন অন্ধকার, একটু বাদেই বৃষ্টি পড়বে। ঘরের ভেতরেও অন্ধকার হয়ে গেছে। আর একবার বলো না ঠাম্মা, ওই গল্পটা, সেই রাক্ষসের গল্পটা। দরজা দিয়ে একটা ঝটকা ঠান্ডা হাওয়া ঢুকে গেল ঘরের মধ্যে। সুপর্ণার ভাই ঢুকলো। বাইরে হাত পা ধোয়ার সময় গল্প, রাক্ষস এইসব শুনেছে সে। শুনেই বুঝেছে এখন গল্প স্বল্প হবে। ঢুকেই বলে ফেললো, আমিও শুনবো। মলজা, কতবার তো শুনেছিস, একই গল্প শুনতে তোদের ভালো লাগে না? তাও যদি ভয় না পেতি। তোর তুমি বলো না ঠাম্মা। পুরীর ছেলেগুলির কথা এখন মনে ঘুরছে সুপর্ণার। উফ, কি ভয়াবহ দৃষ্টি! একটা ভয় কাটাতে না হয় আর একটু বেশি মাত্রায় ভয় পেয়ে নেওয়া যাক। ভাই গুটিসুটি পায় ঠাকুমার আরেক পাশে গিয়ে ঠাকুমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ঠিক আছে খন, এত করে যখন কইছিস তবে শোন। মা গল্প বলে যেতে থাকেন। দুই ভাই বোনে বিভোর হয়ে যায় সেই গল্পে। সংক্ষেপে বলতে গেলে গল্পটি ওই গ্রামের পূর্বতন জমিদারের বাড়ি নিয়ে। ওই বাড়ির প্রতিষ্ঠাতা এবং লাগোয়া 3টে গ্রামে সুশাসন চালাতেন জমিদার তেজেন্দ্র নারায়ণ। বহুদিন আগের কথা। প্রজাবৎসল এবং বিচক্ষণ জমিদার প্রজাপালন এবং ন্যায় বিচারকে জীবনের সারমর্ম হিসাবে ধরে নিয়েছিলেন। তিনি বিবাহ করেছিলেন একটু বেশি বয়সেই। একটি মাত্র পুত্র সন্তান ও স্ত্রীকে রেখে তুলনামূলকভাবে অল্প বয়সেই হঠাৎ মৃত্যু হয় তার। মৃত্যুর সময় পুত্র জ্ঞানেন্দ্র নারায়ণের বয়স ছিল মাত্র 10 বছর। অত অল্প বয়সে জমিদারি চালানো জ্ঞানেন্দ্রের পক্ষে সম্ভব ছিল না। ওদিকে জমিদার গিন্নিরও ছিল তথৈবচই অবস্থা। শিরস্তা দিয়ে তো আর জমিদারি চলে না। চললেও চুরি চামারি, রাহাজানি, মারামারি, ঝগড়া, বিবাদ, লোক ঠকানো, জমি নিয়ে বচসা ইত্যাদি সব রকম খারাপ কাজ এই 3 গ্রামে লেগেই থাকত। দীর্ঘদিন এমন চলার পর যুবক জ্ঞানেন্দ্রকে তাই জমিদারি সামলাতে কড়া হাতে শাসন ব্যবস্থা ধরতেই হয়েছিল। কিন্তু তার বাবার মতো অত পারদর্শী বা বিচক্ষণ কোনোটাই ছিলেন না। বড় মোটা দাগের চিন্তাভাবনা ও কাজ করতেন।
দুষ্কৃতীদের শাস্তি দিতে তিনি পয়সা দিয়ে ভাড়া করে আনলেন একটা রাক্ষস। গাল ভর্তি দাড়ি, মাথায় জটা, মানুষ সমান লম্বা, তেমনি চওড়া, বিশ্রী কদাকার বড় বড় চোখ ও দাঁতগুলো। সেই রাক্ষস নাকি রোজ 4টে গোটা পাঁঠা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে খেতেন। তাতেও তার পেট ভরত না। মানুষের মাংস ছিল তার অত্যন্ত প্রিয়। মানুষ মেরে তিনি নাকি কাঁচা কাঁচাই খেয়ে ফেলতে পারতেন। গ্রামের লোক সাধারণত গরু পোষে, মোষ, ছাগল, পায়রা, হাঁস, মুরগি এসব পোষে, কিন্তু জ্ঞানেন্দ্র নারায়ণ পুষতেন এই রাক্ষসকে। তার চামড়া নাকি এতটাই মোটা ছিল যে তাতে ছুরি বা বল্লম ঢুকত না, তলোয়ারেও কাটত না। শরীর ছিল ভীষণ গরম, হাত দিলে ছ্যাঁকা লাগে। হয়তো এত মাংস খেতেন বলেও হতে পারে, তাই বেশিরভাগ সময় উনি জলে ডুবে থাকা পছন্দ করতেন। স্বেচ্ছায় আশ্রয় নিয়েছিলেন জমিদার বাড়ির দক্ষিণ দিকের পাতকুয়োটার ভেতরে। জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ কড়া হাতে তার জমিদারিতে দুষ্কৃতি বন্ধ করার জন্য বিচারে হোক, অবিচারে হোক আর নির্বিচারে হোক, অভিযুক্তদের ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ পেয়াদা দিয়ে ফেলে দিতেন ওই পাতকুয়োর মধ্যে। রাক্ষস তার খাবার এসেছে ভেবে মানুষটাকে নৃশংসভাবে মেরে কাঁচা মাংস খেয়ে হজম করে ফেলতেন। এই শাস্তি সত্যিই দৃষ্টান্তমূলক হয়ে দাঁড়িয়েছিল। অত্যন্ত দ্রুতই এই 3টি গ্রামে অপরাধ প্রবণতা ক্রমে শূন্য হয়ে এসে পৌঁছায়। চোরচামটা, চিমটিবাজ তো দূরের কথা, সাধারণ মানুষও ভয় তটস্থ হয়ে থাকতেন। কোনো অপরাধ করার আগে 500 বার ভাবত। ওদিকে বিপত্তি হলো, রাক্ষসের আর মানুষের মাংস জুটল না। অপরাধীই তো নেই। শোনা যায় মাঝে মাঝেই নাকি পাতকুয়ো থেকে বেরিয়ে গভীর রাতের অন্ধকারে পাইক, লেঠেল, বেহারাদের তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলত এই রাক্ষস। নিরুদ্দেশ হয়ে যেত সেই মানুষগুলো। মাটিতে পড়ে থাকতো শুধু জমাট বাঁধা রক্তের দাগ। যারা সেই রাক্ষসকে সেই সময় দেখেছিল তারা বলতো জ্ঞানেন্দ্র নারায়ণ বৃদ্ধ হলেও সেই রাক্ষস কিন্তু একই রকম চিরযুবক। বৃদ্ধ বয়সে জ্ঞানেন্দ্র নারায়ণের রাতে ঘুম আসতো না বলে তামাক খেতে খেতে নিচের ঠাকুর দেলানে পায়চারি করতেন। হঠাৎ করে একদিন ভোরবেলা থেকে আর জ্ঞানেন্দ্রকে খুঁজে পাওয়া যায়নি। আজ সেই আতঙ্কময় জমিদার বাড়ি ঘন জঙ্গলে পরিণত হয়ে ভগ্নপ্রায় শরীরে একা দাঁড়িয়ে আছে গ্রামের এক কোণে। রাতে তো বটে, দিনের বেলাও আশপাশ দিয়ে গেলে এক অজানা ভয় হাতছানি দিয়ে ডাকে। ঠাকুমা বলে, এই তো কদিন আগের কথা, হারু পাগলাকে রাত 9টা নাগাদ কেউ একজন জমিদার বাড়ির পাশের রাস্তা ধরে যেতে দেখেছিল। পরদিন সকাল থেকে আজ পর্যন্ত হারু পাগলা নিরুদ্দেশ। সন্ধ্যাবেলা সুপর্ণার পড়তে যাওয়া শর্টকাট রাস্তা আবার ওই জমিদার বাড়ির পাশ দিয়ে। পড়তে যাওয়ার সময় তারা থাকে বলে ওই রাস্তা ধরে যায় ঠিকই, কিন্তু রাতের বেলা ফেরার সময় ঘুরপথেই ফেরে। কিরে, দেখছিস তো কারেন্ট নেই, একটা হেরিকোনও জ্বালাসনি কেন? আর আজ তুই পড়তে যাসনি কেন রে? সুপর্ণার মা কাজের বাড়ি থেকে ফিরে দরজা খুলে প্রশ্ন করে তাকে। দরজা খোলার ফলে ঝড় বৃষ্টির আওয়াজ আরও স্পষ্ট হয়। হঠাৎ করেই অন্ধকার ঘর কয়েক মুহূর্তের জন্য আলোকিত হয়। প্রবল শব্দে বাজ পড়ে। 2 ভাই বোন চমকে উঠে 2 দিক থেকে জড়িয়ে ধরে ঠাকুমাকে। ভোরবেলা আকাশে সমস্ত মেঘ কেটে গিয়ে রোদ ঝলমল করছে। কে বলবে কালবৈশাখীর এত দুর্যোগ ঘটেছিল গতকাল? তবে হাওয়ায় অল্প অল্প ঠান্ডা ভাব যেন কালকের বৃষ্টির কথা প্রাণপণে জানানোর চেষ্টা করছে। ভোরবেলার এই হাওয়ায় সুপর্ণার ভীষণ ভালো লাগে। হাওয়ায় যেন এক অদ্ভুত মায়াবী স্নিগ্ধতা। বাইরে দাঁড়িয়ে ভোরের আলোয় আগমন করে সুপর্ণা। কাল রাত্রে অনেকক্ষণ ঘুম হয়েছে। গল্প শোনার পর সেই যে ঘুমিয়েছে, রাতের খাবারও খায়নি। তারা 2 ভাই বোন মাকে জানিয়ে দিয়েছিল
রাতে আর খাবে না। এই লম্বা ঘুমের পর আরাম করে একটা লম্বা আড়মোড়া ভাঙতে ভাঙতে তার মনে পড়ে গেল স্কুল যেতে হবে। কদিন বৃষ্টির জন্য না হচ্ছে বাগানে যাওয়া, না হচ্ছে বিকেলবেলার খেলাগুলো। উফ ঠাকুমা, পরপর দুদিন তো হলো, আজ আর যেন ঝড় বৃষ্টি না হয়। আজ আবার সন্ধ্যায় পড়তে যেতেই হবে। কাল ঘুমিয়ে পড়েছিল বলে মা খুব একটা বকাবকি করতে পারেনি যাওয়ার জন্য, কিন্তু আজ আর রেহাই পাবে না। ভাবতেই মনে পড়ে গেল সেই ভয়ানক রাক্ষসটার কথা। ঠিক করলো আজ আর সে পড়তে যাওয়ার সময় ওই রাস্তা ধরে যাবে না, ঘুরপথে যাবে। কালকে সদ্য সদ্য এই গল্প শোনার পর আজ আর তার অত সাহস হবে না ওই বাড়ির জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার। যেতে গেলেই মনে পড়বে নরখাদকের বীভৎসতার কথা। এর আগেও বহুবার সে শুনেছে ঠাকুমার কাছে এই একই গল্প। গল্পটা শোনার পর 4-5 দিন বেশ ভয় ভয় লাগে তার, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। আজ সুপর্ণার বেশ ব্যস্ত রুটিন। খুব তাড়াতাড়ি প্রাতঃক্রিয়া সেরে একটু বই নিয়ে পড়তে বসতে হবে। পড়তে আসতে আজকে একটু দেরিই হলো সুপর্ণার। মানিক স্যার ইংলিশ গ্রামার পড়াচ্ছেন, আজ ক্লাস শুরু করে দিয়েছেন। কিন্তু কিছু করার ছিল না তার। শর্টকাট রাস্তার ভয়ের চোটে সে আজ ঘুরপথ বেছে নিয়েছিল ঠিকই, কিন্তু জামরুলতলার মোড়ে মঞ্চ সাজিয়ে নির্বাচনী প্রচারে মিটিং চলছে। এই গ্রামে ভোটের আগের মিটিংগুলো সাধারণত লাল দিঘির ধারে ওদের মাঠে হয়। এইবারে কেন জানি না মাঠেই মিটিংটা হয়নি। অবশ্য মাঠে হলে সে আজকেও খেলতে পারতো না, কিন্তু মিটিংয়ের জন্য জামরুলতলার মোড়ে এত ভিড় যে রাস্তাটা বন্ধই হয়ে গেছে প্রায়। পাশে অবশ্য সরু একফালি জায়গা রেখেছে ওরা, সেখান দিয়ে সাইকেল বাইক যাতায়াত করছে, হেঁটে হেঁটেও মানুষ যাচ্ছে। সেই একফালি রাস্তাতেও অসম্ভব ভিড়, তাই হাঁটার চেয়ে দাঁড়াতেই হচ্ছে বেশি। বন্ধুরা সবাই পৌঁছে গিয়ে মেঝেতে পাশাপাশি বসে পড়া শুরু করে দিয়েছে। বাবু হয়ে মুখোমুখি বসে মানিক স্যার হাতে বই ও পেন নিয়ে অনর্গল পড়িয়ে চলেছেন। দেরি হওয়ার জন্য মাথাটা নিচু করে ঢুকে চুপচাপ বসে গিয়ে নিজের বই খুলল সুপর্ণা। স্যার অবশ্য দেরি হওয়ার জন্য কিছু বললেন না, এক মনে নিজের পড়ানো চালিয়ে গেলেন। কিছুক্ষণ ক্লাস করার পর সুপর্ণার তলপেটের কাজটা কেমন যেন ব্যথা ব্যথা করতে শুরু করলো, কিন্তু কাউকে কিছু প্রকাশ না করে স্যারের কথায় মন দিল। ব্যথাটা খুব দ্রুত বাড়ছে, অসহ্য লাগছে, মনে হচ্ছে এক্ষুনি প্রস্রাব বেরিয়ে যাবে। কিছুতেই পড়ায় মন বসছে না তার। তাহলে কি পেটে মল জমলো, পেট খারাপ হলো, অথবা গ্যাসের ব্যথা? একবার কি টয়লেটে যেতে হবে, নাকি স্যারকে জানাবে তার পেট ব্যথা করছে? না, এখন কাউকে কিছু বলার দরকার নেই। স্যারের কাছ থেকে টয়লেটে যাওয়ার অনুমতি নিয়ে টয়লেটে গিয়ে বরঞ্চ চুপচাপ একটু পায়খানা করে আসলে ভালো হয়, তাতে যদি ব্যথাটা কমে। যেমন ভাবা তেমনই কাজ। মানিকবাবু টয়লেটে যাওয়ার অনুমতি দিয়ে আবার পড়াতে থাকলেন, কিন্তু সুপর্ণা যখন তার সামনে দিয়ে বেরিয়ে গেল তিনি হঠাৎ চুপ করে গেলেন কয়েক মুহূর্তের জন্য, তারপর আবার পড়াতে শুরু করলেন। সুপর্ণা টয়লেটে গিয়ে বেশ ভালো মতোই বুঝতে পারল যে তার এই মাসের ঋতুস্রাব শুরু হয়েছে। মা অবশ্য আগেই বলেছিলেন এই সময় কখনো কখনো পেট ব্যথা করতে পারে, তাতে ভয়ের কিছু নেই। এতক্ষণে সুপর্ণা বুঝতে পারল এই অদ্ভুত পেটে টান ধরার মতন ব্যথা এর আগে তো কখনো হয়নি। আগে তো বহুবার পেট খারাপ করেছে তার খাবার আর জলের দোষে, এই ব্যথা সেই রকম নয়। এ বাবা, পরনের স্কার্টেও অনেকটা রক্ত লেগে গেছে। তবে কি স্যার এটা দেখতে পেয়ে পড়ানো থামিয়ে দিয়েছিলেন কিছুক্ষণের জন্য? ভারী লজ্জা লাগলো তার। মেয়েদের শরীরের কি যে অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার তা সে বুঝে উঠতে পারে না। লোকজনের সামনে অপ্রস্তুতে ফেলে দেয় বারে বারেই, কিন্তু তার সঙ্গে তো কাপড় বা স্যানিটারি প্যাড কিছুই নেই। প্যান্টিটাও রক্তে পুরো ভিজে গেছে। প্রস্রাব করার পরেও ব্যথা একটুও কমলো না তার। এখন পেটে ব্যথা করছে বলে বাড়ির দিকে রওনা দেওয়া ছাড়া
কোনো উপায় নেই সুপর্ণার। ব্যথা বয়ে নিয়ে টয়লেট থেকে বেরিয়ে পড়ার ঘরের দিকে এগিয়ে গেল সে। কিন্তু কি মুশকিল, স্যার তো ঘরে নেই, কোথায় গেলেন আবার? সুপর্ণা পড়ার ঘরে ঢোকার আগেই মানিকবাবুর স্ত্রী পেছন থেকে তাকে নাম ধরে ডাকলেন। সুপর্ণা তার দিকে এগিয়ে গেল। স্যার পাশের একটি ঘর থেকে বেরিয়ে মাথা নিচু করে হন হন করে চলে গেলেন পড়ানোর ঘরে। মানিকবাবুর স্ত্রী সুপর্ণাকে ডেকে ঘরে ঢোকালেন। মাসিক শুরু হয়ে গেছে তো? ভদ্রমহিলা খুব কম কথা বলেন, তাই সরাসরি মূল প্রশ্নটা করে ফেললেন। সুপর্ণা এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তবে এটা পরিষ্কার হয়ে গেল যে স্যার কিছু দেখে সন্দেহ করে ওনার স্ত্রীকে জানিয়েছেন। এটা কোনো অপরাধ না। ঔদাস্য সে বিষয়ে বিভ্রান্তি হয়েও সে সত্যটা প্রকাশ করল। এবার আশ্চর্য রকম নরম গলায় ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, এর আগে কখনো হয়েছে না এটাই প্রথমবার? আগে হয়েছে। সঙ্গে স্যানিটারি প্যাড আছে? না। কিছুক্ষণের মধ্যে আলমারি থেকে দুটি প্যাড বার করে সুপর্ণার হাতে দিয়ে মিষ্টি করে বললেন, ব্যাগে সবসময় দু একটা প্যাড রেখে দেওয়ার চেষ্টা করবে। স্কুলে যখন যাবে তখনও। এখন যাও, টয়লেটে গিয়ে প্যাডটা লাগিয়ে নাও। সাহস পেয়ে সুপর্ণা বলল, কাকিমা, তলপেটে ভীষণ ব্যথা করছে, স্যারকে বলে বাড়ি চলে যাব। পেটে ব্যথা? দাঁড়াও বলে কাকিমা ড্রয়ার থেকে একটা ট্যাবলেট বার করে সেটা খুলে সুপর্ণার হাতে দিয়ে বললেন, এই ট্যাবলেটটা খেয়ে নাও, কিছুক্ষণের মধ্যে আশা করি ব্যথা একটু কমবে। তবে তোমার তো অল্প বয়স, বাড়ি চলে যাওয়াই ভালো। একটা জলের বোতল হাতের কাছে এগিয়ে দিলেন। মিতভাষী রাশভারী মহিলার স্নেহশীলতা দেখে তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা জাগল সুপর্ণার। কোচিং থেকে বেরিয়ে সে ঠিক করল শর্টকাট ধরবে। পেট ব্যথা এখনো একটুও কমেনি। এর মধ্যে ঘুরপথে বাড়ি গেলে অনেকটা সময় লাগবে। তাছাড়া মিটিং হয়তো এখনো চলছে, সুতরাং আরও দেরি হবে। বাড়ি গিয়ে জামা কাপড় পাল্টে বিছানায় একটু শুতে হবে, তবে যদি আরাম হয়। শারীরিক ব্যথার কাছে হার মানল ভয়। কয়েকশো বছর আগের রাক্ষস কি আর বেঁচে আছে? সুতরাং জমিদার বাড়ির পাশ দিয়ে না যাওয়ার ব্যাপারটা পুরোপুরি অযৌক্তিক ও মূর্খামি বলে মনে হলো। এগিয়ে চলল সুপর্ণা। পরপর দুদিন বৃষ্টি হওয়ায় পথ চলতি রাস্তার আশেপাশের ঝোপঝাড়গুলো বড় বড় হয়ে গেছে। সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুপর্ণা যখন জমিদার বাড়ির জঙ্গলের কাছাকাছি পৌঁছায়, তার গা ছমছম করতে থাকে। দূরে কোথাও গোটা দুয়েক কুকুর পাল্লা দিয়ে কেঁদে চলেছে। জঙ্গলের ভেতর দিয়ে সেই কান্নার শব্দের অনুকরণ হচ্ছে। এই জঙ্গলেই মনে হয় যত রাজ্যের রাতচরা পাখিদের বাস। মাঝে মাঝেই অদ্ভুত শব্দে কেঁপে উঠেছে ভারী বাতাস। আচমকা ফুরফুর করে তার মাথার ওপর দিয়ে একটা বাদুড় উড়ে চলে গেল কোথায়। অন্যদিকে সুপর্ণা যখন এই রাস্তা ধরে যায় তখন সবে সন্ধ্যা নামে। এত কিছু অনুভব করে না, এত অদ্ভুত শব্দও শুনতে পায় না। আজ যেন ভয়টা একটু বেশিই করছে। ঠাকুমার কাছে গল্প শোনার ফল হয়তো। পেট ব্যথাটা যেন একটু কম হয়েছে। খুব চলতি পা চালিয়ে এবার এগোতে থাকে সে। জঙ্গল থেকে একটা পেঁচা হুম হুম শব্দে ডেকে ওঠে। নির্জন জঙ্গলে প্রতিধ্বনিত হতে থাকে সেই ডাক। পরিবেশটা যেন আজ বড়ই মায়াবী। ভূতের সিনেমার মতো ভীষণ ভয়ের একটা আবহাওয়া। পটভূমিতে অবিরাম ঝিঝি পোকার ডাক। এরই মধ্যে আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে। মেঘ জমেছে ভারী, হয়তো বৃষ্টি নামবে। চলতে চলতে হঠাৎ গতি কমিয়ে দেয় সুপর্ণা। সামনে কিছু দূরে আলো আধারিতে দেখা যায় কুণ্ডলি পাকানো ধোঁয়া। কি অদ্ভুত! এখানে রাত্রিবেলা আগুন জ্বলবে কি? ভুতুরে গল্পে সে পড়েছে, জঙ্গলের ফাঁক দিয়ে এরকম অদ্ভুত ধোঁয়া বের হয় ভূত আসার আগে। তবে কি রাক্ষস থাকলেও এইরকম ধোঁয়া বের হতে পারে? আর 1 ইঞ্চিও এগোতে সাহস হয় না সুপর্ণার। একটা অদ্ভুত বিশ্রী গন্ধ ভেসে আসছে কোথা থেকে। খুব সম্ভব ধোঁয়া এবং গন্ধের উৎপত্তিস্থল একই।
কোনো বইতে সে পড়েনি, সিনেমায়ও দেখেনি যে ওই হালকা সাদা রঙের ধোঁয়ার গন্ধ থাকতে পারে। তাও এমন অপরিচিত কটু গন্ধ। শ্মশানে যখন শবকে দাহ করা হয় তখন যে গন্ধ বেরোয় সেটা সুপর্ণার চেনা। তবে এই গন্ধ কিসের? মনে একটু সাহস জুগিয়ে সে এগিয়ে যায় ধোঁয়ার উৎসের দিকে। খানিকটা এগোতেই চোখে পড়ে যায় যেখান থেকে ধোঁয়া উঠছে সেখানে কয়েকটি ছেলে একসাথে বসে ঠাট্টা তামাশা করছে। ছেলেগুলো এই গ্রামের নয়। তারা অদ্ভুত বেশভূষা দেখে মনে পড়ে যায় এগুলি গ্রাম পঞ্চায়েতের বাড়িতে আশ্রিত শহুরে ছেলে, যারা সেদিন টাটা সুমো চড়ে গ্রামে ঢুকেছিল। ধোঁয়াটা সিগারেটের নয়, তাদের সবার কাছে একটি করে ছিলিম। সেটার ভেতরে কিছু পুড়েছে আর মুখ দিয়ে টানছে, তারপর নাক মুখ দিয়ে গোল গোল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে। আবার কি বিশ্রী গন্ধ। ছিলিমে করে গাঁজা খায় সেটা সুপর্ণা জানে। শিব পুজোয় সে ছিলিম দেখেছে। তাহলে হয়তো গাঁজার গন্ধ এমনই হয়, বিশ্রী, ইয়াক। যাক বাবা, সেই রাক্ষসটা নয়। সুপর্ণা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এবার পা চালিয়ে এগোতে থাকে। সুপর্ণা হাঁটতে হাঁটতে তাদের দৃষ্টিগোচরে চলে আসতেই ছেলেগুলো হাঁ করে তাকিয়ে থাকে সুপর্ণার দিকে। সুপর্ণা যতই এগিয়ে যায় তাদের মুখ আস্তে আস্তে হাসি হাসি দেখা যায়। একে অন্যের মুখ চাওয়াচাই করে হাসতে থাকে দাঁত বার করে। সেদিন নীল চশমা পরা অভদ্র ছেলেটিকে দেখে তখনই বুঝেছিল তার সঙ্গের প্রতিটা ছেলেই অসভ্য। সুপর্ণা তাদের বাম পাশে ফেলে রেখে সোজা তাকিয়ে হন হন করে হেঁটে যাওয়ার সময় শুনতে পায় ছেলেগুলি তার উদ্দেশ্যে টিটকারি মারছে। সুপর্ণার অসহ্য লাগে, কিন্তু কোনো প্রতিবাদ না করেই এগিয়ে যায় সে। হঠাৎ সেই দাড়িওয়ালা সবচেয়ে অভদ্র জানোয়ারটা পেছন থেকে ছুটে এসে সামনে পথ আগলে দাঁড়ায়। সুপর্ণা কড়া গলায় বলে, কি ব্যাপার, কি চাই? তোমাকে চাই ডার্লিং, চলো না এসে বসে গল্প করি, নেশাতুর গলায় বলে সে। সুপর্ণা কোনো কথা না বাড়িয়ে ছেলেটিকে পাশ কাটিয়ে ছুটে পালাতে যায়, কিন্তু ব্যায়াম করা তাগড়াই ছেলেটা খপ করে সুপর্ণার বাঁ হাত ধরে নিয়ে নিজের দিকে টেনে নেয়। পায়ের ভারসাম্য থাকে না সুপর্ণার, আর একটু হলেই পড়ে যেত সে। এই সুযোগে ছেলেটা তার অন্য হাত সুপর্ণার একটা স্তনের ওপর বসিয়ে বেশ জোরে একবার টিপে দেয়। অসহ্য ব্যথা লাগে সুপর্ণার। ঝাঁকিয়ে উঠে হাতটা সরিয়ে দেয় তার। ঘৃণা হয় জানোয়ারেরও অধমটাকে দেখে। পেছনে দাঁড়িয়ে ছেলেগুলোর মধ্যে ন্যাড়া মাথার ছেলেটি বলে ওঠে, ভাই, কদিন পরেই ভোট আছে রে, এখন কিছু বাওয়াল করলে দাদা ফেঁসে যেতে পারে। জানোয়ারটা বললে, ধুর বাড়া, বেশি জ্ঞান চোদাস না, কেউ জানতেও পারবে না, এদিকটায় কেউ আসে না, পুরো গুম করে দেব। মাকিটাকে কদিন ধরেই লক্ষ্য করেছি, আজ খাবো ফুল টাপকা মাল, হেব্বি মস্তি হবে ভাই। কথাগুলো শুনে সুপর্ণার বমি পায়। মুখে থুতু এনে থু করে ছিটিয়ে দেয় ছেলেটার দিকে। ছেলেটার চোখে মুখে গিয়ে পড়ে সেই থুতু। সুপর্ণাকে ধরে থাকা হাতটা ছেড়ে দিয়ে সে হাতেই চোখ মুছতে শুরু করে সে। ফাঁক পেয়ে সোজা দৌড়াতে থাকে সুপর্ণা। পেছনে পেছনে তাড়া করে চারটি ছেলেই। কি মনে হতে সুপর্ণা ঢুকে যায় জঙ্গলের ভেতরে। গাছের আড়ালে ঝোপে ঝাড়ে এই মেঘ ঢাকা চাদরের আলোতে লুকিয়ে পড়ল, হয়তো তারা খুঁজে পাবে না। বিস্তীর্ণ পরিত্যক্ত জঙ্গলটায় বেশ কিছুটা ভেতরে ঢুকে গিয়ে একটি গাছের আড়ালে আত্মগোপন করে সুপর্ণা। শুনতে পায় ছুটে আসা ছেলেগুলোর পায়ের শব্দ। হাঁ করে হাঁপাতে হাঁপাতে নিজের মুখ চেপেই বসে থাকে সুপর্ণা, যাতে তার নিঃশ্বাসের শব্দ বাইরে যেতে না পারে। বদমাইশগুলো খুব কাছাকাছি এসে গেছে। তারা নিশ্চিত যে সে এই দিকেই এসেছে এবং লুকিয়ে আছে। নিজেদের মধ্যে কথা বলা বলি করে নিয়ে তারা চারজন আলাদা আলাদাভাবে সামনের দিকে এগোতে থাকে। সুপর্ণা যে গাছের আড়ালে লুকিয়েছে ঠিক তার পেছনেই একজন। গাছে উঠে পড়তে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। একটা জানোয়ার যে তার দিকেই এগোচ্ছে, সে পায়ের শব্দ শুনতে পারে।
শয়তানটা গাছের পাশাপাশি চলে আসে, কিন্তু অন্ধকারে এদিক ওদিক তাকিয়েও কিছু দেখতে পায় না। সে সুপর্ণাকে পাশে ফেলে রেখে সামনের দিকে আরও এগিয়ে যায়, খুব ধীর পায়ে, তার দৃষ্টি সামনের দিকে। সুপর্ণা এবার খুব ধীরে ধীরে নড়াচড়া করে গাছের উল্টো দিকটায় পৌঁছায়। পা থেকে চটি দুটো খুলে হাতে নেয় সে। মনে মনে রেডি স্টেডি গো বলেই খুব জোরে ছুটতে থাকে দক্ষিণ দিকে, যাতে খুব তাড়াতাড়ি বাড়ির রাস্তাটা ধরতে পারে। কিন্তু খানিকটা ছোটার পরে অশ্বত্থ গাছের শিকড় অথবা অন্য কিছু একটা শক্ত ও লম্বা জিনিস এমনভাবে পায়ে লাগে যে তার পা আটকে যায় এবং এক পাক ঘুরে হুমড়ি খেয়ে পড়ে 2 ফুট দূরে। হাঁটুতে খুব চোট পেয়েছে, হাতের তালু দুটো ছড়ে গেছে, ঝালা করছে, কিন্তু ওদিকে মন দিলে চলবে না, ছুটতে হবে। কোনো মতনে উঠে দাঁড়ায় সে, চোখ মুখ বিকৃত করে ব্যথা লাঘব করার চেষ্টা করে, কিন্তু বিধিবাম। আর ছোটার প্রস্তুতি নিতে নিতেই দেখে সেই 4টি দানব তার চারপাশে ঘিরে রয়েছে। মুখে আক্রোশের অভিব্যক্তি আর চোখে লোলুপ দৃষ্টি। পড়ে যাওয়ার শব্দ অনুকরণ করে আর ঘন ঘন বিদ্যুৎ চমকানোর আলোয় পিশাচগুলি ঠিক খুঁজে পেয়েছে তাদের শিকার। ধীর পায়ে 4 জনই এগিয়ে আসছে সুপর্ণার দিকে। তাদের শারীরিক ভঙ্গিমা কবাডি খেলার মতো। সুপর্ণা পালাতে গেলেই ধরে ফেলবে খপ করে। তবে কবাডি খেলার অভ্যাস আছে সুপর্ণারও। সে 2টি পা ফাঁকা করে একটু হেঁট হয়ে 4 জনের মধ্যে ফাঁক খুঁজছে, কোথা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তখন পড়ে যাওয়ার ফলে হাতে ধরে থাকা চটি জোড়া ও পিঠে বইয়ের ব্যাগ ছিটকে গিয়েছে কোথায়। সুপর্ণা তার বাঁ দিকের ফাঁকটা দিয়ে এক ঝটকায় বেরিয়ে যেতে যাবে, হঠাৎ পেছনের ছেলেটি তার বাঁ হাত চেপে ধরে ফেলল। সুপর্ণা ছাড়িয়ে নিতে সক্ষম হলেও ছেলেটি এবার তার কোমর 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। উফ, কি শক্ত বাঁধন! এবার বাকি ছেলেগুলো কাছে আসছে দ্রুতগতিতে। সুপর্ণা দাঁতে দাঁত চেপে পিছন থেকে জড়িয়ে ধরা ছেলেটার ওপর ভর দিয়ে 2টো পা তুলে সামনে দিয়ে এগিয়ে আসা ছেলেটার বুকে জোড়া লাথি মারল। কি ভীষণ জোর ছেলেটার গায়ে! জোড়া পায়ে লাথি খেয়েও মাত্র 1 পা মতো পিছিয়ে গেল সে। হাসতে হাসতে তীর বেগে এগিয়ে এসে সুপর্ণার কুর্তির ইনকার্টিংয়ের গলাটা ধরে খুব জোরে একটা টান দিল। চৈত্র ছেলে মায়ের কিনে দেওয়া প্রায় নতুন কুর্তিটা কিন্তু ছিঁড়ল না। ছেলেটা কুর্তিটার আর একটা টান দিতে যাবে, তার আগেই সুপর্ণা তার 2টো হাত দিয়ে ছেলেটার হাতের নিচের দিক থেকে আঘাত করে তার কবল থেকে কুর্তিটাকে ছাড়িয়ে নিল। পালাবার জন্য সারা শরীর পেকিয়ে চুরিয়ে ছটফট করতে লাগলো সুপর্ণা। কোমর জড়িয়ে থাকা ছেলেটি টাল সামলাতে না পেরে সুপর্ণাকে ধরা অবস্থায় পেছন দিকে উল্টে পড়ে গেল। সে এখন চিত হয়ে শুয়ে রয়েছে। সুপর্ণার কোমরটা এখনো ধরা, সুপর্ণা তার ওপরে চিত হয়ে শোয়া। ছেলেটা পশুর মতো গলা বাড়িয়ে সুপর্ণার ঘাড়ের কাছে মুখ এনে তার ঘাড়ে কানে নিজের নাক ঘষে ঘষে মেয়েলি শরীরের ঘ্রাণ নিতে লাগলো। সুপর্ণা এখনো ছটফট করে যাচ্ছে। প্রচণ্ড ঘেন্নায় তার মুখ দিয়ে ছি শব্দটা বেরিয়ে এলো। এতক্ষণ পাশে দাঁড়িয়ে থাকা 2টো ছেলের মধ্যে একটি এগিয়ে এসে স্কার্টের একটা দিক ধরে সজোরে টান মারল। ঝট করে 2টো পা গুটিয়ে নিল সুপর্ণা। তবুও হাঁটু পর্যন্ত নেমে গেল স্কার্টটা। সুপর্ণা কুর্তিটাকে টেনে কোনো রকমে ঢাকা দিল তার নিম্নাংশের লজ্জা। ক্ষিপ্র গতিতে সুপর্ণার 2 হাত ও 2 পা একসাথে ছোড়া দেখে সেই ছেলেটা আর এগোতে পারল না। সামনে থাকা ছেলেটি এবার প্যান্টের বেল্ট খুলতে খুলতে হাঁটু গেড়ে মাটিতে বসতে যায়। সুপর্ণা এদিক ওদিক হাত চালাতে গিয়ে হাতের কাছে খুঁজে পেল একটা বড় ঢেলা। সেটা নিয়ে ছুঁড়ে মারল সামনে থাকা ছেলেটার মুখে। মুখে লেগে মাটির ঢেলাটা ভেঙে চুরো হয়ে যেতেই তার মুখে চোখে ঢুকে গেল মাটির গুঁড়ো। 2 হাতে স্কার্টটা আবার কোমর পর্যন্ত তুলে নিল সুপর্ণা। পেছন দিকে শুয়ে থাকা ছেলেটার মুখে নিজের হাতের পেছন দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করল। ছেলেটির দাঁতের পাটি ঝনঝনিয়ে উঠল, ঠোঁট কেটে গেল।
ছেলেটা ওই ব্যথার দিকে মন দিতে গিয়ে হাতের বাঁধন অন্যমনস্কভাবে শিথিল করতেই সুপর্ণা হাত ছাড়িয়ে নিয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে পড়ল। বাকি দুটো ছেলেকে সুচতুরাতুর ভঙ্গিতে পাশ কাটিয়ে নিয়ে আবার দক্ষিণ দিকে ছুটল সে। ছেলেগুলো আবার পিছু নিয়েছে। প্রচণ্ড জোরে ছুটছে সুপর্ণা। পাল্লা দিয়ে পেছনে ধেয়ে আসছে জানোয়ারগুলোও। তার মধ্যে শুরু হলো চরবর চরবর করে বৃষ্টি। মুহূর্তেই মুষলধারায় বৃষ্টি নামল। হয়তো বৃষ্টির কারণে শহুরে মস্তানগুলো একটু পিছিয়ে পড়ল। সুপর্ণা ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে খেয়াল করে যে সে দিক হারিয়েছে। এটা জঙ্গলের কোন দিকেই বা তার বাড়ি ঠাওর করতে পারে না সে। তবুও দৌড়ানো থামায় না। আলো আঁধারিতে হঠাৎ মুখের সামনে দেখতে পায় একটা ভাঙা পাতকুয়ো। দৌড়ানো থামাতে গিয়েও থামে না। প্রচণ্ড গতি ছিল যে, তাই নিজেকে সামলাতে পারে না সে। বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া মাটিতে পা হড়কে যায় তার। হুমড়ি খেয়ে পড়ে পাতকুয়োটার পারে। দীর্ঘদিনের পুরনো হওয়ায় গতিশীল সুপর্ণার ভার রাখতে পারে না পাতকুয়ার নিচু পাড়ের দেওয়াল। ইট সুরকি সহ সুপর্ণাও খানিকটা শূন্যে ভাসার পর বুঝতে পারে সে পাতকুয়ার ভেতরে পড়ে যাচ্ছে। হাওয়ায় সাঁতার কাটতে থাকে সে। খুঁজে পেতে চায় কোনো আঁকড়ে ধরার বস্তু, কিন্তু নাগাল মেলে না কিছুরই। এক মুহূর্তের জন্য তার মনে পড়ে যায় বাবার কথা। মনে হয় উঁচু বাড়ির দেওয়াল রং করতে করতে অসাবধানতাবশত তার বাবা পড়ে যাচ্ছে নিচে। হঠাৎ যেন ঘুমের দেশে যোগাযোগ স্থাপন হয়। চোখের পাতা ভারী হয়ে এসে বন্ধ হয়ে যায়। কোনো চোট, আঘাত বা ব্যথা আর অনুভব হয় না তার। সুপর্ণা কতক্ষণ এভাবে ছিল কে জানে। জ্ঞান ফিরতেই চোখ খুলে দেখে চারিদিকে অন্ধকার। চারপাশে হাতড়াতে হাতড়াতে অনুভব করে যে এটা পাতকুয়োর ভেতরের দেওয়াল। স্যাঁতস্যাঁতে ঝাঁঝালো গন্ধে কাশি পেয়ে যাচ্ছে তার। খানিকটা কেশে নেয়, কিন্তু এই পাতকুয়োয় তো জল নেই, বরং আছে ঘন পাকের বিছানা। সুপর্ণা একপাশে কাত হয়ে পা ছড়িয়ে পাতকুয়োর দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে। এভাবেই পড়েছে সে পাতকুয়োর নিচে। উপর থেকে গতি নিয়ে নিচে পড়ায় কেবল এক পাশের নিতম্ব থেকে কোমর অবধি পাকের মধ্যে ডুবে গেছে। শুধু মাথার পেছনে, হাঁটুতে ও কনুইয়ে যৎসামান্য ব্যথা। ডুবে যায়নি সে। কয়েকশো বছর আগের জলের উৎস আজ পাল্টে গেছে নদীর গতিপথ। এক সময় যে পাতকুয়োর জল তৃষ্ণা মেটাত, তা আজ পঙ্কিল। শুধু প্রাণপণ চেষ্টায় মাটির তলার জল তার সামান্য ছোঁয়ায় পলি আর পাককে সামান্য ভিজিয়ে ভিজিয়ে চিরিয়ে রেখে দিয়েছে। সেই নরম পলিমাটির বিছানা এতটাই মোটা যে সেখানে না ডোবে ইতিহাসের আঁকা ইট, না ডোবে সুপর্ণা। সে বেঁচে গিয়েছে জল সমাধি থেকে, বেঁচে গিয়েছে গণধর্ষণ থেকে, বেঁচে গিয়েছে ধর্ষণের পর খুন হওয়া থেকে। কিন্তু এটাই কি সেই রাক্ষসের পাতকুয়া? রাক্ষস কোথায় সেই কাঁচা মাংস খেকো নরখাদক? যুগ পাল্টেছে, বদলেছে দিন। আজ আর পাতকুয়োর ভেতরে থাকে না রাক্ষস ঘুরে বেড়ায় বাইরে উন্মুক্ত হয়ে। তাদের দেখতে মানুষেরই মতো, কিন্তু মুখ দিয়ে অবলীলায় বেরিয়ে আসে রাক্ষসের ভাষা। তারা দানবীয় অত্যাচারের পর হত্যা করার পরিকল্পনা নেয় নির্দ্বিধায়। দৈত্য যখন আজ উন্মুক্ত, তখন পাতকুয়োর ভেতরটাই বেশি নিরাপদ মনে হয় তার। সুপর্ণা সিদ্ধান্ত নিতে পারে না পাতকুয়োর বাইরে সে আদেও বেরাবার চেষ্টা করবে কিনা। সমাপ্ত হলো আজকের গল্প রাক্ষস। আশা করি বাস্তবের সাথে গল্পের অনেক মিল পাবেন। আজকের জন্য এইটুকুনি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।